বাংলা সাহিত্যের মহাসমুদ্রে মণিমাণিক্যের মতো ছড়িয়ে আছে প্রচুর ভালো ভালো গল্প। তারই মধ্যে থেকে বাছাই করা কিছু লোমহর্ষক গল্প দিয়ে প্রস্তুত আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্টুডিও সাসপেন্স। আজকের গল্প মেজর সি উইলসনের লেখা দ্য ম্যান ইটার, মানুষ খেকো। এ গল্পে শুভজিৎ, শুভঙ্কর, অর্ণব যথাক্রমে মোড়ল, মেজর এবং ভিল্লাদির ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের কথক আমি, শুভ্র। সত্যি ঘটনা আধারিত এই কাহিনী শুরু করার আগে মেজর সি উইলসন সম্বন্ধে কিছু বলে রাখা দরকার। জাতিতে ইংরেজ এই ভদ্রলোক আমাদের এই ভারতবর্ষেরই বন বিভাগের একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধে যোগ দিয়ে মেসোপটেমিয়া গিয়েছিলেন। পরবর্তীকালে তিনি মেজর হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। তবে শিকারেও তার খ্যাতি খুব একটা কম ছিল না। বিভিন্ন সময় তিনি বিভিন্ন দেশে ঘুরেছেন এবং বহু বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক এবং গন্ডারের শিকার করেছেন। শুরু হচ্ছে দ্য ম্যান ইটার, মানুষ খেকো। তখন মেজর সি উইলসন ছিলেন মধ্যপ্রদেশের বন বিভাগের একজন ডিস্ট্রিক্ট অফিসার। প্রত্যেক বছর প্রায় বিভিন্ন সময় তাকে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলাতে বন বিভাগের কাজের জন্য ঘুরে বেড়াতে হয়। তাঁবু খাটিয়ে কখনো থাকতে হয় বনাঞ্চলের ফাঁকা জায়গাতে, আবার কখনো বা অরণ্যের অত্যন্ত গভীরে, যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছয়। মধ্যপ্রদেশের গ্রামগুলির বেশিরভাগই ছিল আদিবাসী অধ্যুষিত। মাঝে মধ্যে তার তাঁবু পড়ত জঙ্গল লাগোয়া সেই সমস্ত গ্রামে। তখন বেশিরভাগ সময় তা সেই গ্রামেই কেটে যেত। কিছুদিনের জন্য তাঁবু পড়ত এক এক জায়গায়। কাজ শেষ হয়ে গেলে তাঁবু গুটিয়ে আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিতে হতো। প্রথম এতে তিনি যথেষ্ট অসুবিধার সম্মুখীন হলেও পরের দিকে ধীরে ধীরে সমস্ত গা সওয়া হয়ে গিয়েছিল। যাযাবরের এই জীবনে মেজর অভ্যস্ত হয়ে পড়েছিলেন। ওই যে কথায় বলে না, মানুষ অভ্যাসের দাস। এরকমই কাজের সূত্রে ঘুরতে ঘুরতে একদিন সন্ধ্যের কাছাকাছি তিনি এসে হাজির হলেন পূব দিকের জঙ্গল লাগোয়া একটি ছোট্ট গ্রামের। অস্তগামী সূর্যের শেষ ছটায় অনতি দূরের জঙ্গলের বড় বড় গাছের ছায়া গ্রামটাকে ঢেকে দিয়েছিল। দিনের শেষে আকাশ জুড়ে পাখিদের ঝাঁক ফিরে যাচ্ছিল তাদের বাসায়। জানান দিয়ে যাচ্ছিল, এ জঙ্গল বড় ভয়ঙ্কর। যে যেখানে আছো ফিরে যাও নিজের বাসায়। গ্রামের মোড়ল অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং অত্যন্ত অতিথিপরায়ণ। সাহেবের সাহসিকতার কথা লোকমুখে তিনি আগেই শুনেছিলেন, তাই তার মতো মানুষকে কাছে পেয়ে তিনি আনন্দে আটখানা। সেদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের ভেতরে সাহেবের তাঁবুর কাছে কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালানো হয়েছিল। তার সামনে বসে মোড়লের সঙ্গে কথা বলছিলেন মেজর। বিভিন্ন কথা বলতে বলতে মাঝে মাঝেই মোড়লকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কি ব্যাপার মোড়ল, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? কি হয়েছে? স্যার, ক্ষেত খামারি, পশুপালন আর বাকি সব তো ঠিকই আছে, কিন্তু কিন্তু কি কি হয়েছে মোড়ল, একটু খুলে বলবে? মোড়লের কাছ থেকে তিনি এটা জানতে পারলেন যে মাস দুয়েক হলো একটা মানুষ খেকো বাঘের প্রচণ্ড উৎপাত শুরু হয়েছে। কথাটা শোনা মাত্র মেজরের ভুরু কুঁচকে গেল আর তার চোখ দুটো জল জল করে উঠল। মুহূর্তের জন্য তিনি অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মাস তিনেক আগে আমি যখন এই জঙ্গলের অন্য প্রান্তে ছিলাম, তখনও একটা বাঘের উৎপাতের কথা শুনেছিলাম বটে। বাঘটা জঙ্গলে খাবারের অভাবে একটা গ্রামে ঢুকে কিছু গরু ছাগল মেরেছিল। কিছুদিন পর অন্য আরেকটা গ্রাম থেকে খবর এসেছিল, গায়ের বাইরে ভেড়ার পাল চড়াতে গিয়ে বাঘের থাবায় একটা ছেলে আহত হয়েছে। যদিও সে যাত্রায় ছেলেটা বেঁচে গিয়েছিল। এরপর আর সামান্য কিছু কথাবার্তা বলে মোড়লের কাছ থেকে মেজর সেদিনকার মতো বিদায় নিয়ে নিজের তাঁবুতে ফিরে গেলেন। এই গ্রামে আসার আসল উদ্দেশ্য তিনি মোড়লকে বললেন না। পরের দিন অনেক সকালে গায়ের কাউকে কিছু না বলে
জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন মেজর। জঙ্গলের ভেতর দিয়ে পায়ে হাঁটা একটা নির্জন পথ ধরে একা একা হাঁটছিলেন তিনি। তার হাতে ধরা একটা ম্যাপ, আর তাতে একটা জায়গা চিহ্নিত করা। তার সঙ্গী বলতে শুধুমাত্র একটা গুলি ভর্তি শটগান। মেজর জানেন যে এই পথে অনেক রকমের ছোট ছোট বুনো খরগোশ বা অন্য নিরীহ পশু পাখি দেখা যায়। তারা কোনো ক্ষতি করবে না, সেই জন্য তাদেরকে মেরে তিনি হাত নোংরা করতে চান না। আসলে তিনি ছোটোখাটো শিকার করতে চানই না। অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর মেজর বুঝতে পারলেন তিনি পথ হারিয়েছেন। তিনি যেখানে যেতে চান এটা সেই পথ আদৌ নয়। থমকে দাঁড়ালেন মেজর উইলসন। তার কপালে ভাঁজ পড়ল। এবার তাহলে কি করা যায়? এগোবেন না পেছোবেন? এই অচেনা পথে এগোনোটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। তাতে যে কোনো সময় অযাচিত যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। তখন তিনি সেই পথে আর না এগিয়ে গ্রামের মোড়লের কাছেই ফিরে যাওয়া যুক্তিযুক্ত হবে এমনটাই মনে করলেন এবং ফিরে যাওয়ার পথ ধরলেন। এর বেশ কিছুক্ষণ পর তিনি সেই গ্রামের মোড়লের বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। স্বয়ং সাহেবকে তার নিজের বাড়ির সামনে দেখে মোড়ল আহ্লাদে গদগদ হয়ে বেরিয়ে এসে আগে একটা প্রণাম করল। তারপর নিজের ঘর থেকে একখানা খাটিয়া এনে তাতে বসতে দিল। তারপর জিজ্ঞাসা করল, আপনি ওদিকে কোথায় গিয়েছিলেন স্যার? প্রত্যুত্তরে মেজর সাহেব বললেন, আর বলো না, আমি বনে একটু শিকারে যেতে চেয়েছিলাম, কিন্তু পথ ঠিক করতে পারিনি। আমার একটা গাইডের প্রয়োজন। বেশ তো, এক্ষুনি ব্যবস্থা করছি। আপনি ঠিক কোথায় যেতে চান বলুন তো? এইবার মেজর উইলসন তার পকেট থেকে সেই আগের ম্যাপটা বার করলেন এবং তার মধ্যে সেই নিশানা দেওয়া জায়গাটা তিনি মোড়লকে দেখালেন। মোড়লের এই অঞ্চলের সমস্ত অন্দিসন্ধি খুব ভালো করেছে না। সব কিছু ভালো করে বুঝে নেওয়ার পর সে বেশ গম্ভীর হয়ে বলল, সত্যি সাহেব, জায়গাটায় পৌঁছনো অচেনা লোকের পক্ষে একটু অসুবিধে বই কি। আমারই কতবার ভুল হয়ে গেছে। তাহলে আমার জন্য কি ব্যবস্থা করবে? বুঝতেই পারছো, গাইড ছাড়া ও পথে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু ওই পথটা খুব একটা ভালো নয় সাহেব। ভালো নয়? কেন? তুমি ব্যাপারটা একটু খুলসা করেই বলো না, কি হয়েছে? সাহেব, ওই পথে যে মানুষ কেকোটা যাতায়াত, বাঘটা ওখানেই কোনো একটা জায়গায় ওত পেতে থাকে। মানুষ খেকোটা কি শুধু ওখানেই ঘোরাফেরা করে? মানে আদৌ কি জায়গা পাল্টায় না? না না, তা নয় স্যার, খাদ্যের অভাব হলেই জায়গা বদলায়। তোমাদের অনেকেই ও পথে দীর্ঘদিন যাতায়াত বন্ধ করেছ, অতএব ধরে নিতে হবে এখন তাকে ওখানে পাওয়া যাবে না। তাছাড়া আমার সঙ্গে বন্দুক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আর থাকলেও বা বিপদ ঘটতে কতক্ষণ? তাহলে তুমি চলো আমার সঙ্গে। বড্ড মুশকিলে ফেললেন দেখছি। আমাকে ক্ষেতের কাজ দেখতে হয়, বুঝতেই তো পারছেন। সারা বছরের ফসল ঘরে তোলার সময় এখন, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারক না করলে কাজের কাজ কিচ্ছু হবে না। মেজর বেশ ভালো মতোই বুঝতে পারলেন যে মোড়লের তার সঙ্গে যাওয়ার আদৌ কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র কিছু অজুহাত দেখিয়ে সরে পড়ার তাল খুঁজছে। মেজর উইলসন তখন বললেন, মোড়ল, তোমায় কাজের ক্ষতি করে যেতে বলছি না, তুমি অন্তত একটা লোকের ব্যবস্থা করে দাও, বুঝলে? সেই ভালো সাহেব, সেই ভালো, সেই ভালো। দেখি কতদূর কি করতে পারি আমি। দেখি না, এটা তোমাকে করতেই হবে। আমি গাইডকে ভালো বকশিস দিতেও রাজি আছি। আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি বসুন, আমি একটু ঘুরে আসছি। এরপর মোড়ল সেখান থেকে চলে গেল এবং প্রায় 1 ঘন্টা পর আবার একাই ফিরে এলো। এ কি, তুমি একা? লোক কোথায় তোমার সঙ্গে? নসিব খারাপ স্যার, কেউ ও পথে যেতে রাজি হলো না। তুমি বকশিসের কথা বলেছিলে? বলেছিলাম তো, তাতে তারা বলছে প্রাণেই যদি না বাঁচি তো বকশিস নিয়ে আর কি করব। মোড়ল, তোমরা তো সকলেই দেখছি ভয় কুঁকড়ে গেছো। তোমরা কি জানো না যে বাঘ সাধারণত দিনের বেলায় বের হয় না? খুব ভালোই জানি সাহেব, সে কথা আমি তাদের বলেও ছিলাম, কিন্তু তারা আমাকে উল্টে জিজ্ঞাসা করছে বাঘ যে দিনের বেলা বের হবে না
এমন কোনো গ্যারেন্টি আছে কি? এর উত্তর কি দেব, আপনিই বলুন। এইবার মেজর উইলসনের কণ্ঠে করুণ আকুতি ফুটে উঠল। তিনি আবেদনের সুরে বললেন, মোড়ল, তুমি এই গ্রামের মাথা। তোমার মুখের ওপর কেউ না বলতে পারবে না বলেই আমার ধারণা। মোড়ল, তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয় যাচ্ছি। কিন্তু আমি তো ভেবেই ঠিক করতে পারছি না কাকে আপনার সঙ্গে পাঠাবো, বলুন দেখি। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মোড়ল আবার সেখান থেকে চলে গেল এবং বেশ কিছুক্ষণ পর একজন যুবককে নিয়ে এসে হাজির হলো। যুবকটি এসে সাহেবকে সেলাম ঠুকে দাঁড়াতেই সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ স্যার, আপনি যখন অসুবিধায় পড়েছেন তখন আপনার সঙ্গে না গিয়ে পারবো না, কারণ মানুষের বিপদে সাহায্য করতে পারলে আমি খুশিই হই। আচ্ছা, আমি আমি কোন দিকে যেতে চাই তা শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, তা তোমার কোনো আপত্তি নেই তো তাতে? আপত্তি থাকলে কি আর আসতাম? আর পথটা আমার অচেনাও নয়, এর আগে আমি বার দুয়েক ও পথে যাতায়াত করেছি। মানুষ খেকো বাঘের কথা জানো তো? খুব জানি, তবে জন্তুটার কথাই শুনেছি, আজ পর্যন্ত তাকে চোখে দেখিনি। বেশ, বেরিয়ে পড়া যাক তাহলে, কি বলো তুমি? নিশ্চয়ই। এই ছেলেটিকে নিয়ে আসার জন্য মেজর উইলসন মোড়লকে অনেক ধন্যবাদ জানালেন। তারপর তাকে বেশ কিছু পারিতোষিক দিয়ে এই যুবকটিকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে সউৎসাহে বেরিয়ে পড়লেন। খানিকটা দূরে এগোনোর পর মেজর যুবকটিকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম ভিল্লাদি। ভিল্লাদি, তুমি আমার বন্দুক নিয়ে আগে আগে এগো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। ভিল্লা দিয়ে এতে বেশ খুশি হলো। সে মনের আনন্দে বন্দুকটাকে কাঁধে নিয়ে এগিয়ে চলল আর একখানা গাছের মোটা ডাল ভেঙে নিয়ে তার পেছন পেছনে এগিয়ে চললেন মেজর উইলসন। বেশ অনেকটা পথ ওরা দুজনে নিরাপদে এগিয়ে গেল। উইলসনও বেশ পরম নিশ্চিন্তে চলেছেন ভিল্লাদির সঙ্গে। ভিল্লাদির এই পথটা এতই ভালো চেনা যে সে হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে গিয়েছিল। উইলসন অনেকখানি পেছনে পড়ে গিয়েছিলেন। দুজনের মধ্যে কেউ জানতেও পারল না যে পেছনে কি অপেক্ষা করছে। আচমকা ভিল্লাদির কানে ভেসে এলো বাঘের ক্রুদ্ধ গর্জন এবং একটি মানুষের করুণ আর্তচিৎকার। নিমেষের মধ্যে সে পেছন দিকে ঘুরে দৌড়তে শুরু করলো। বেশ খানিক দূর যাওয়ার পরে সে যা দেখতে পেল তাতে তার দুই চোখ স্থির হয়ে গেল। সেই মানুষ খেকো বাঘ কোথা থেকে নিঃশব্দে সে ঝাঁপিয়ে পড়েছে মেজর উইলসনের ওপর। সাহেবের দুই কাঁধে দুই থাবা বসিয়ে তার গলায় দাঁত বসানোর চেষ্টা করছে বাঘটা, কিন্তু সাহেব প্রাণপণে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে চলেছে। এই রকম প্রাণান্তকর দৃশ্য সে ভাবতেও পারেনি। স্বয়ং উইলসন স্বপ্নেও ভাবতে পারেনি যে মানুষ খেকো বাঘটা প্রকাশ্য দিবালোকে তাকে এইরকমভাবে আক্রমণ করতে পারে। কিন্তু ভিল্লাদি দুর্বল চিত্তের পুরুষ নয়। ওদের এই অঞ্চলে এরকম দৃশ্য দেখলে যে কোনো লোক ভয়ে ছুটে পালিয়ে যেত। ভিল্লাদি সাহেবের লাঠিটা তুলে নিয়ে পাশের ঝোপঝাড়ের মধ্যে সজোরে আঘাত করতে করতে চিৎকার করতে লাগলো। এতে কাজ হলো, বাঘটা চমকে গিয়ে তার শিকার ফেলে রেখে একটা লাফ মেরে জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। বাঘটা সেখান থেকে চলে যেতেই ভিল্লাদি এক দৌড়ে সাহেবের কাছে পৌঁছে দেখল মেজর উইলসন মাটিতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন এবং তার দুই হাত থেকে প্রচণ্ড রক্ত ঝরছে। ভিল্লাদি এক টানে তার জামাটা ছিঁড়ে ফেলে সেটাকে পট্টির মতো করে দুই হাতে বেঁধে দিতেই রক্তের ক্ষরণ খানিকটা কমল। এরপর সে মেজরকে নিয়ে খানিকক্ষণ ঝাঁকাঝাঁকি করার পরেও কোনো সাড়া না পাওয়ায় যথেষ্ট ঘাবড়ে গেল। কিন্তু পর মুহূর্তে বুদ্ধি করে ফ্লাস্ক থেকে খানিকটা কফি সে জোর করে সাহেবের মুখে ঢেলে দিল। এতে যেন সাহেবের ধরে প্রাণ ফিরে এলো। তাতে ভিল্লাদিও খানিকটা আশ্বস্ত বোধ করল। সাহেব সবেমাত্র একটুখানি সুস্থ হয়ে উঠে বসার চেষ্টা করছেন, এমন সময় আবার বাঘের চাপা গর্জন শোনা গেল। ভিল্লাদি দেখতে পেল দূরে ঝোপের ভেতর থেকে বাঘটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে সে বন্দুকটা সাহেবের হাতে দিয়ে চিৎকার করে বলে উঠল, সাহেব, যে দেখুন, শিকার একেবারে আপনার সামনেই। আর দেরি করবেন না, গুলি করুন,
গুলি করুন সাহেব। উইলসন কাতরাতে কাতরাতে বললেন, বিলাদি বিলাদি, বাঘটা এখন আমাদের থেকে অনেক দূরে আছে। আমাদের আমাদের এখনই পালাতে হবে। কিন্তু এত কাছে পেয়েও শয়তানটাকে ছেড়ে দেবেন? যন্ত্রণাক্লিষ্ট কণ্ঠে উইলসন বললেন, কি করবো বিলাদি, আমার আমার হাতে যে বিন্দু মাত্র শক্তি নেই। তাছাড়া তাছাড়া অসহ্য যন্ত্রণা হচ্ছে। তুমি আমাকে যেমন করে পারো একটু একটু নিরাপদ আশ্রয় নিয়ে চলো। আমি চেষ্টা করছি সাহেব, তবে বাঘ একবার রক্তের স্বাদ পেলে সহজে ছাড়ে না। ও কিন্তু আমাদের পিছু নেবেই। উইলসন ভিল্লাদির কাঁধে হাত রেখে কোনো মতে চলতে লাগলেন। বাঘটাও তাদের পিছু পিছু আসতে লাগলো। সাহেবের জখম শরীরটাকে আগলে নিয়ে যেতে যেতে ভিল্লাদি ঝোপে ঝাড়ে লাঠি দিয়ে আঘাত করে হেই হেই করে বাঘটাকে তাড়াতে লাগলো। যা যা যা। মেজর উইলসনের দেহ থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরে পড়ছিল, আর বাঘ সেটাকে জিভ দিয়ে চাটতে চাটতে তাদেরকে অনুসরণ করছিল। মানুষের টাটকা রক্তের স্বাদ পেয়ে মাঝে মাঝে সে উল্লাসে হুঙ্কার দিয়ে উঠছিল। বাঘের সেই ক্রুদ্ধ গর্জন শুনে সন্ত্রস্ত হরিণের দল চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। পাখিরা সরব হয়ে উঠল। নিঝুম বনভূমির ভেতর যেন কিছুক্ষণের মধ্যে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। শিকারী তার সামনে শিকার ফেলে পালিয়ে যাচ্ছে, এটা খুব একটা দেখা যায় না, কিন্তু প্রাণের মায়া বড় মায়া। মেজর উইলসন আজ বড় নিরুপায়। সামান্য একটুখানি ভুল এবং বেপরোয়া মনোভাবের জন্য আজ তার এই পরিণতি। উইলসনের ভাগ্য ভালো যে তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন ভিল্লাদির মতো একজন নির্ভীক এবং সাহসী যুবককে। সে ধৈর্য হারায়নি। অসীম সাহসে সে তার মনিবকে নিয়ে ছুটে চলেছে গ্রামের দিকে। তার বিশ্বাস, একবার ফাঁকা জায়গায় নিয়ে যেতে পারলেই গ্রামবাসীদের সাহায্য পাওয়া যাবে। বাঘ যত বড় হিংস্র প্রাণী হোক না কেন, কোনো সঙ্গবদ্ধ মানুষ দেখলেই তারা ঘাবড়ে যায়। তাই সাধারণত তারা ভিড়ের মাঝখানে যায় না। শেষ পর্যন্ত ভিল্লাদির প্রচেষ্টায় সার্থক হলো। সে মেজর উইলসনকে গ্রামের ভেতরে নিয়ে আসতে সমর্থ হলো। সাহেবের অবস্থা দেখে গ্রামের বহু লোক তৎক্ষণাৎ ছুটে এলো। তাদের পরিচর্যায় উইলসন একটুখানি সুস্থ হয়ে উঠলেন। তার দেহ থেকে রক্তপাত তখনও বন্ধ হয়নি। তিনি বুঝতে পারলেন এভাবে রক্তপাত হতে থাকলে মৃত্যু অনিবার্য। সুতরাং ক্ষতস্থানে উপযুক্ত ওষুধ না পড়লে তা ঘা হয়ে পেকে উঠতে পারে। তিনি ক্ষীণ স্বরে ভিল্লাদিকে বললেন, ভিল্লাদি, আজ তোমার জন্যই আমি প্রাণে বেঁচে গেছি। তোমার কাছে আমার একটা অনুরোধ, যেমন করে পারো আমাকে আমাকে শহরের কোনো একটা হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করো। ভিল্লাদি সঙ্গে সঙ্গে দৌড়লো বড় রাস্তার দিকে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সে একজন আরোহীকে অনুরোধ করতে তিনি উইলসনকে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন। একদিকে হাসপাতালে ডাক্তারদের চিকিৎসায় দ্রুত আরোগ্যের পথে এগোচ্ছিলেন মেজর উইলসন, অন্যদিকে জঙ্গলি যুবক ভিল্লাদি সাহেবের বন্দুক নিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল সেই মানুষখেকো বাঘটার ভবলীলা সাঙ্গ করার জন্য। প্রতিদিন সে সকালবেলা বন্দুক কাঁধে বেরিয়ে যেত আর ফিরত সেই সন্ধ্যায়। সে যে কোথায় যাচ্ছে, কি করছে, তা কেউ জানতে পারত না। বাঘটাকে সে মারবেই এমন একটা জেদ চেপে গিয়েছিল তার মাথায়। সাহেবের জন্য তার আফসোসের শেষ নেই। তারই অবহেলায় সাহেব আহত হয়েছে। তার ভরসায় সাহেব যখন পথ চলছিল তখন তার উচিত ছিল সাহেবের পাশে পাশে পথ চলা। সে সেটা না করে সাহেবকে পেছনে ফেলে রেখে অনেক দূর এগিয়ে গিয়েছিল। এখন যদি সে বাঘটাকে মারতে পারে তাহলে তার ভুলের প্রায়শ্চিত্ত হতে পারে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আর বনের মাঝখানে ঘুরতে ঘুরতে আরও একটা সপ্তাহ কেটে গেল। সেদিনও ভিল্লাদি সাহেবের বন্দুকটা নিয়ে বনের মাঝখানে ঘুরছিল। ঘুরতে ঘুরতে সে সেইখানে এসে উপস্থিত হলো যেখানে বাঘটা উইলসনকে আক্রমণ করেছিল। ভিল্লাদি খুব ভালো মতোই জানে যে বাঘ মাঝে মধ্যে তার পুরনো জায়গায় ফিরে আসে। অন্যমনস্কভাবে চলতে চলতে হঠাৎ তার কানে একটা খচখচ শব্দ এলো।
তার পা দুটো যেন আচমকাই মাটিতে আটকে গেল। সজাগ দৃষ্টিতে সে চারিদিকে দেখতে লাগলো। তার চারপাশে অনেকগুলো বড় বড় ঝোপঝাড়, কিন্তু কোন ঝোপ থেকে সেই খচখচ শব্দটা আসছে সেটা ভিল্লাদি ঠিক বুঝতে পারল না। সে যে রাস্তা দিয়ে চলছিল তার বাঁ দিকে বেশ খানিকটা দূরে একটা বড় উঁচু ঢিবি মতো আছে। তার পেছন দিকে যে ঝোপঝাড় সেটা চোখে পড়ছে না। ভিল্লাদি ঝট করে রাস্তার বাঁ দিকে থাকা একটা গাছের ওপর চড়ে বসল এবং ভালো করে সেই উঁচু ঢিবিটার পেছন দিকের ঝোপটাও দেখার চেষ্টা করল, কিন্তু নজরে পুরোপুরি কিছুই এলো না। আচমকা ভিল্লাদি আর চোখে বুঝতে পারল একটা হলুদ বিদ্যুতের শিখা বাঁ দিক থেকে তার দিকে ধেয়ে আসছে। বাঘটা ওই উঁচু ঢিবিটার ওপর থেকে গাছের ওপরে থাকা ভিল্লাদিকে উদ্দেশ্য করে মেরেছে একটা লাফ। বাঘটা ভিল্লাদিকে নাগাল পাওয়ার আগেই ভিল্লাদি নিজের শরীরটাকে মাটির দিকে ছুঁড়ে দিল এবং শূন্যে থাকা অবস্থায় এক পা ঘুরে শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে বাঘটাকে উদ্দেশ্য করে মারল পর পর দুটো গুলি। একটা গুলি বাঘটার বাঁদিকের পাঁজর ফুটো করে ঢুকে গেল, আর আরেকটা গুলি তলার চোয়াল দিয়ে ঢুকে ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে গেল। বাঘটা প্রকাণ্ড একটা হুঙ্কার ছেড়ে গাছের গায়ে আছড়ে পড়ল, তারপর মাটিতে পড়ে মরণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে নিথর হয়ে গেল। গাছ থেকে লাফিয়ে পড়ার সময় ভিল্লাদি পায়ে চোট পেয়েছিল বটে, কিন্তু সেটার পরোয়া না করে মাটি থেকে গা ঝাড়া দিয়ে উঠে বাঘটার কাছে গিয়ে বন্দুক দিয়ে একবার খোঁচা মেরে দেখল। তারপর যখন আশ্বস্ত হয়ে গেল যে বাঘটা সত্যিই মরে গেছে, তখন মরা বাঘটাকে কাঁধে করে সে ফিরে গেল নিজের গ্রামে। এর ঠিক 2 দিন পর হসপিটালের বিছানায় শুয়ে মেজর উইলসন মোড়লের মুখে ভিল্লাদির অসীম সাহসের কথা জানতে পারলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর সেই গ্রামে ফিরে গিয়ে মেজর উইলসন ভিল্লাদিকে পুরস্কৃতও করেছিলেন। শুনলেন মেজর সিসি উইলসনের লেখা দ্য ম্যান ইটার, মানুষ খেকো। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন দীপ জিএফএক্স, ব্যাকগ্রাউন্ড স্কোরিং অ্যান্ড অরিজিনাল সাউন্ড ডিজাইন আমি শুভ্র কমল মুখার্জি। আজ আসি, কিছুদিন পর নতুন আরেকটা গল্প নিয়ে আবার দেখা হবে।